Assalamualaikum warahmatullah. Hello everyone. Welcome our today's session. Our today's topic is differentiation, perhaps which is most important topics in interclass for higher education. যে টপিকটা সবচাইতে বেশি প্রয়োজন হয় ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এই দুটোই আমরা হায়ার ক্লাসে দেখতে পাই। ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সমাকলন এবং ব্যবকলন মানে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন বেশি গুরুত্বপূর্ণ। এটা নিয়ে উপরের পড়াগুলোর বিশেষ জটিলতা থাকে ইন্টার স্টুডেন্টের মধ্যে। যা সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই বিষয়টা যদি ভালো করে রুট লেভেল থেকে বোঝা না যায় বেসিকটা, তাহলে এটা আমাদের মানে ওই যে ইংরেজি রচনা ট্রান্সলেশন না শিখে মুখস্থ করার মতো হয়ে যায় বিষয়টা। আর সেই ক্ষেত্রে স্টুডেন্টগুলো প্র্যাকটিস করে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ওই দিকে চলে যায়। আসলে বিষয়টা এমন না, প্রপার প্র্যাকটিস করলেই আমরা পারফেক্ট হতে পারবো। এই জন্য আসলে বেসিক থেকে আগে বিষয়টা বোঝা প্রয়োজন। তো আমাদের আজকের ক্লাস ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ, যেটার আরেকটা বাংলা হচ্ছে ব্যবকলন। এটার জন্য যে দুটো টপিক নিয়ে আমি আজকে বিষয় বলবো সেটা হচ্ছে ফাংশনের লিমিট লিমিট বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি, আর ডিফারেন্সিয়েশনের সবচাইতে বোঝার বিষয় যেটা ঢাল বা নতি, এই বিষয়টা নিয়ে। ঢাল যদিও আমরা সরলরেখায় পড়ে এসেছি, কিন্তু সরলরেখার ডেফিনিশনটা যদি আমরা একটু লক্ষ্য করি, সরলরেখা ডেফিনিশনে আমরা কি বলেছিলাম ঢাল সম্পর্কে? আমরা বলেছিলাম বইতে যে ডেফিনিশনটা দেয়া আছে, কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেনজেন্টকে ঢাল বলে। একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে থিটা উৎপন্ন করলো, এই কোণটা উৎপন্ন করলো, তার টেনজেন্ট মানে টেন থিটাকে ঢাল বলে। এখন ভাইয়া এটা থেকে আমরা কি বুঝলাম? সরলরেখায় দিকে কতটুকু কোণ উৎপন্ন করে এটা বুঝতেছি। আসলে বিষয়টা মোটেও এটা না, মনে হয় ঢালের বিস্তৃতি বা ঢালের মূল বিষয়টা আরো একটু গভীর। আমি এটা বোঝানোর জন্য ঢালটা বোঝানোর জন্য একটু শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, আমি একটা এক্সাম্পল দেব, এটা দিয়ে তোমরা ঢালটা খুব ভালো করে বুঝবা। দেখো, আমরা যদি ঢাল বা ঢালের বাংলাটা কি পড়ছি আমরা? নতি, ঠিক আছে? এই নতিটা কি স্টুডেন্টরা এটাও বোঝে না। ঢাল কি? নতিটা কি? আবার প্রবলেম, নতিটাও বোঝা। নতিটা আসলে আমরা যদি ব্যাকরণের দৃষ্টিতেও এখানে লাখি, উন্নতিতে মানে উপরের দিকে উঠে নতিটা, উদ যোগ নতি, আমরা এভাবে ব্যাকরণ বিশ্লেষণ করলে পাই। উদ মানে উপরের দিকে, নতি মানে নতি। তাহলে যেই ক্ষেত্রে উপরের দিকে ক্রমবর্ধনা হয় সেটা উন্নতি। ঠিক ঢাল এরকম উপরের দিকে হচ্ছে না নিচের দিকে হচ্ছে ওটা প্রকাশ করে। একটা সরল রেখার ক্ষেত্রে ওই বিষয়টাই প্রকাশ করে। ওকে, আমি যে এক্সাম্পলটা দিয়েছি 5 জন স্টুডেন্টের ক্ষেত্রে, ধরো যে তাদের কাছে এখন তাদের কাছে সময় হচ্ছে 0, এখন স্টার্ট হলো, তাদের কাছে 5 লক্ষ টাকা আছে। 5 লক্ষ টাকা আছে। এই 5 লক্ষ টাকা বিভিন্ন স্টুডেন্টের জন্য কি পরিবর্তন হচ্ছে সেটার গ্রাফটা থেকে আমরা ঢাল সম্পর্কে একদম ক্লিয়ার স্পষ্ট কনসেপ্ট পেয়ে যাব, এবং ঢাল যে টেন থিটা কি বলে সেটাও আমরা বুঝতে পারবো। আসি, আমাদের ধরো যে এই স্টুডেন্টটা যার কাছে ঘটনার শুরুতে মানে সময়ের শুরুতে, এখানে সময়ের শুরুতে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা সকলের কাছেই আছে। 1 মাস পর তার কাছে 4 লক্ষ টাকা আছে, কিছু খরচ হয়ে গিয়েছে। 6 মাস পরে 3 লক্ষ টাকা আছে। ওকে, এভাবে যে স্টুডেন্ট ও যথেষ্ট সচ্ছল, ও চিন্তা করলো আমার কাছে 5 লক্ষ টাকা আছে, থাকুক, এগুলো আমি অন্য টাকা থেকে খরচ করছি, যার কারণে তার টাকার কোনো পরিবর্তন হয়নি। যে স্টুডেন্ট, তার কাছে 5 লক্ষ টাকা, 1 মাস পর সে এটাকে ইনভেস্ট করে প্রফিট পেয়ে 6 লক্ষ টাকা, 6 মাস পরে 10 লক্ষ টাকা হলো। স্টুডেন্ট 5 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা, তার চাইতে বেশি, 15 লক্ষ টাকা, তার চাইতে বেশি হলো। যে স্টুডেন্ট, ও 5 লক্ষ টাকা থেকে অর্ধেক খরচ করে ফেললো, তারপরে একদম নাই হয়ে গেল। যে স্টুডেন্ট তারপরে একদম কি হলো? নাই হয়ে গেল। এখন আমাদের তার মানে নাই হয়ে যাওয়া মানে এক্স অক্ষের উপরে চলে আসা। ওকে, এখন এবার আমরা ঢালটা লক্ষ্য করি। ঢালটাতে কি প্রকাশ করতেছে? এখান থেকে আমরা যদি বুঝি, এই যে স্টুডেন্টটা, তার টাকার কোনো পরিবর্তন হয় নাই, তার টাকার কি হয় নাই? পরিবর্তন হয় নাই, একদম সোজা। তার মানে কি এক্স এর দিকে পরিবর্তনের জন্য ওয়াই এর দিকে তার কোনো পরিবর্তন নেই, টাকার দিকে কোনো পরিবর্তন নেই। আমরা যদি স্টুডেন্টটা দেখি, তার পরিবর্তন আছে, বৃদ্ধি পেয়েছে, স্টুডেন্টটা বৃদ্ধি পেয়েছে, তবে স্টুডেন্টের চাইতে অনেক বেশি। অ্যাকচুয়ালি এই দুটো গ্রাফ থেকে আমরা এটা গেস করতে পারছি
এদের দুজনেরই ইমপ্রুভমেন্ট হয়েছে। এটা থেকে আমরা এটা বুঝতে পারছি এর কোনো পরিবর্তন হয়নি। এই দুটো থেকে আমরা এটা বুঝতে পারছি এর ডিমোশন হয়েছে, এর তার চাইতে বেশি ডিমোশন হয়েছে। এই আমাদের ঢাল বা নতি মূলত বলে এক্স এর দিকের পরিবর্তন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর দিকের পরিবর্তনটা। আমি যদি এই পেনটাকে উপরের দিকে উঠাতে চাই, একটু এদিকে গিয়ে একটু এদিকে এভাবে করে যাওয়াটা মূলত কি হয়, এক্স অক্ষের দিকে একটু সরে, ওয়াই অক্ষের দিকে একটু সরে। সেটাই হচ্ছে আমাদের এই অবস্থানটা, এক্স এর দিকে সরণ এবং ওয়াই এর দিকের সরণ। এটাকেই আমরা ঢাল বলতেছি। আর আমরা সরলরেখা থেকে যে ডেফিনেশনটা নিয়ে এসেছিলাম টেন থিটা, টেন থিটা কি অ্যাকচুয়ালি লম্ব বাই ভূমি। এই ভূমিটাই তো আমাদের এক্স অক্ষ, ভূমিটাই আমাদের এক্স অক্ষ। আমরা যদি আরেকটা পেজে দেখতে পাই, আরেকটা পেজে আমরা লক্ষ্য করি এই সরলরেখার এই বিন্দুতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা যদি ছোট করে একটা অঙ্কন করি, এক্স এর দিকে পরিবর্তন, ওয়াই এর দিকে পরিবর্তন, এটাই আমাদের ভূমি, এটাই আমাদের লম্ব, এটাই আমাদের টেন থিটা বলতেছে। তার মানে আমরা টেন থিটা থেকে যে ঢালের ডেফিনিশনটা পেয়েছিলাম এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, সেটাও কিন্তু আমাদেরকে এটাই বলে ভূমির দিকে পরিবর্তনের জন্য লম্বের দিকের পরিবর্তন, এই যে পরিবর্তন হয় এটা কখনো পজিটিভ হতে পারে মানে ইমপ্রুভমেন্ট হতে পারে, এটা কখনো নেগেটিভ হতে পারে। তার মানে আমরা কোনো সরলরেখার ঢাল অথবা এটাকে যদি প্র্যাকটিক্যালি বলি কোনো একটা অবস্থার ঢাল বলতে তার উন্নতি বোঝা যায়, অবনতি বোঝা যায়, সে কি সমান তাল আছে কিনা এটার পার্থক্য বোঝা যায়। এখন আমি 45 ডিগ্রি রেখার একটা ঢাল দেখাই তোমাদেরকে। 1 2 3, 1 2 3। এক্স এর দিকে এক সরণের জন্য ওয়াই দিকে এক সরণ, এক্স এর দিকে 2 পরিমাণ সরণের জন্য ওয়াই দিকে 2 পরিমাণ সরণ, আমরা এই বিন্দু পাবো। এক্স এর দিকে 3 পরিমাণ সরণের জন্য আমরা ওয়াই দিকে 3 পরিমাণ সরণ এই পাবো। আর যখন এই দুইটা বাহু সমান হয় আমরা জানি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। আমরা এখান থেকে দেখো আমরা টেন থিটার সাথে রিলেশনটা বিল্ড আপ করতে পারি। টেন থিটা মান কখন 1 ছিল, যখন 1045 ডিগ্রি ছিল। আর 1045 ডিগ্রি মানে কি, ভূমি যত লম্ব তত। এটা যদি 2 হয় আমার লম্বটাও 2, কেটে কুটে 1, 1045 ডিগ্রি মান 1 আসে। তাহলে এইখান থেকে আমরা থিটাটা যে 45 ডিগ্রি পেতাম, মূলত 45 ডিগ্রি বা টেন থিটার মান 1 হওয়া, এটা কি বোঝাচ্ছে? এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে এক্স এর দিকে যত সরণ ওয়াই এর দিকে একই সরণ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুতরাং ঢালের সামারি যদি করি, একদম এক কথায় ঢাল বলতে কি বুঝলাম এতক্ষণ শিখে, সেটা বুঝলাম কোনো একটা যে কোনো একটা রেখার ক্ষেত্রে, যে কোনো একটা সরণের ক্ষেত্রে এক্স অক্ষের দিকে কতটুকু সরণ ঘটলো, ঠিক ওই সরণের জন্য ওয়াই অক্ষের দিকে কতটুকু সরণ ঘটলো, এটাই আমাদের ঢাল। মানে হচ্ছে এই যে রেখা, এই রেখাটার একদম এটাকে যদি আমরা অনেক বড় জুম করে এখানে দেখাতে পারতাম, এই রেখাটা কিভাবে হলো, উপরের দিকে কিভাবে উঠলো, এক্স অক্ষের দিকে একটু গেল, ওয়াই অক্ষের দিকে একটু গেল, এভাবে করে এভাবে করে এভাবে করে, এটাকে যখন আমরা জুম আউট করব তখন এইরকম রেখা হয়ে যাবে। সুতরাং সামারি হচ্ছে ঢাল মানে এক্স অক্ষের দিকে সরণের জন্য ওয়াই অক্ষের দিকে সরণের অনুপাত, যেটা আমরা টেন থিটাতে বলে আসছি, হয়তো আমরা বুঝতে পারি নাই, লম্ব ভাগ ভূমি। এটা কি বলতেছে, ভূমি মানে এক্স অক্ষের দিকে, লম্ব মানে ওয়াই অক্ষের দিকে, এটা কি ভাগ, এটাকে আমরা অনুপাত বলতে পারি না, এটাই হচ্ছে আমাদের ঢাল। এখন আমরা কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো, যেহেতু আমরা ঢালটা বেসিক থেকে বুঝলাম। ঢালটা কি সেটা বেসিক থেকে বুঝলাম। দেখো 10 যে 90 ডিগ্রির মান আমাদের ইনফিনিটি আসে সেটা কি, 10 যে 0 ডিগ্রির মান আমাদের 0 আসে সেটা কি, 10 যে 45 ডিগ্রির মান 1 আসে, এটা আমরা বুঝতে পেরেছি। এক্স এর দিকে যতটুকু সরণ ওয়াই দিকে একই সরণ, ঠিক এইরকম সরণ ঘটলেই 1045 ডিগ্রি থাকে আমাদের থিটাটা, আর সেই ক্ষেত্রে রেখাটা একদম ঠিক এইরকম হয়। আর 10 0 ডিগ্রি মানে কি, তাহলে আমরা যদি দেখি 10 0 ডিগ্রি মানে 10 0 ডিগ্রি বলতে আমরা তাহলে কি দেখব, এই যে এইরকম একটা রেখা, তার আবার এইরকম রেখা, তার মানে কি ওয়াই অক্ষের দিকে সরণ হচ্ছে না, তাহলে ঢাল এই জন্য আমাদের 0। এক্স এর দিকে সরণ গেল, ওয়াই অক্ষের দিকে কি সরণ আছে, এক্স এর দিকে সরণ আছে, ওয়াই অক্ষের দিকে আছে নেই, 0। আর 1090 ডিগ্রি, 1090 ডিগ্রি তাহলে কি থাকতেছে, 1090 ডিগ্রি ক্ষেত্রে দেখি আমরা এইরকম কোনো একটা এক্স এর মান ফিক্সড, এখানে এক্স এর মান ফিক্সড, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2, এক্স এর মানটা ফিক্সড, এক্স এর মান কি বাড়তেছে না, এক্স ইকুয়াল টু ফিক্সড 2,
কিন্তু ওয়াই এর মানটা বাড়তেছে অথবা কমতেছে অনেক বড়। এটাই আমাদের ঢাল অসংজ্ঞায়িত বলতেছে। এই কোনটাই হচ্ছে আমাদের 90 ডিগ্রি, 1090 ডিগ্রি অসংজ্ঞায়িত। তার মানে স্যার মান তো থাকছে, তাহলে অসংজ্ঞায়িত কেন হবে? এক্স এর 2 এর জন্য মান এখানে ওয়াই এর 1 ধরো, 2 ধরো, এখানে 100 ধরো, উপরের দিকে 1 লক্ষ, 5 লক্ষ ধরো, নিচের দিকে ধরো। এখন 2 এর জন্য কি তুমি 1 ধরবা, 2 ধরবা, 5 ধরবা, না 100 ধরবা, 1000 ধরবা, 1 কোটি ধরবা? এটা ফিক্সড না। ইনফিনিটি মানে সব সময় যে এটা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত বিষয়টার ব্যাখ্যাটাও ম্যাথমেটিক্সে আছে, যেটা আমরা লিমিটে কিছুক্ষণ পরেই পড়বো। এই ধারণাগুলো প্রত্যেকগুলো কাছাকাছি। ওকে, তাহলে সামারি হচ্ছে ঢাল মানে এক্স এর অক্ষের সরণের জন্য ওয়াই অক্ষের সরণের অনুপাতটাই ঢাল, সেটাই আমাদেরকে প্রকাশ করে। আর আমরা একটা সরলরেখার ঢাল থেকে অথবা একটা ইকুয়েশনের ঢাল থেকে এটা বুঝতে পারি ওটা কি উন্নতি হচ্ছে বা অবনতি হচ্ছে অথবা কতটুকু উন্নতি হচ্ছে এই বিষয়টা। তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার এখন। ঢাল বলতে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের টেনজেন্টের মানকে বলে। এটা দ্বারা আসলে বোঝা এতদিন না গেলেও এখন আমরা বুঝতে পেরেছি ঢাল বলতে কি বোঝায়। আমাদের আজকের দ্বিতীয় টপিক হচ্ছে লিমিট। লিমিটের বিষয় বলবো বলেছিলাম। লিমিট, আমরা যদি লিমিট নিয়ে একটু বলি, আমি তোমাদের সুবিধার্থে লিমিটের একটু কাজ করে রেখেছি এবং যাতে খুব সংক্ষেপে তোমাদেরকে মূল কনসেপ্টটা লিমিটে বোঝাতে পারি। আমরা যদি এক্স ইকুয়াল টু একটা ফাংশন কনসিডার করি, এই ফাংশনটা ধরলাম, আবার আমরা জানি ওয়াই ইকুয়াল টু এফ এক্স। ওকে, এখানে কে স্বাধীন চলক, কে অধীন চলক, এগুলো ছোট 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 কনসেপ্ট। এই কনসেপ্টগুলো আমরা আশা করছি সবাই জানি। তো এই একটা ফাংশন আমি কনসিডার করে রাখলাম, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু 2x + 3x - 3। এই ফাংশনটাতে আমি বিভিন্ন মানের জন্য এই সবগুলো আমাদের এদিকে আমি কালার দিয়ে তোমাদেরকে দেখাই। আমাদের এই পাশে যে মানগুলো আছে এই সবগুলো হচ্ছে আমাদের এক্স এর মান। এক্স এর বিভিন্ন মানের জন্য, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মানগুলো কি আসে সেগুলো হচ্ছে এই পাশের মানগুলো। ওয়াই এর মানগুলো কি আসে সেগুলো হচ্ছে আমাদের এই পাশের মান। তাহলে এক্স এর মান -50 এর জন্য আমাদের, -50 এর জন্য আমাদের 1.83। এভাবে 10 -3 এর জন্য -0.5, 0 এর জন্য -1। এভাবে এক্স এর মানগুলো আমরা যদি এখানে ইম্পোর্ট করি এভাবে পাবো। ঠিক একইভাবে +2, +4, 6, +6, 7, 8, 9, 10 এভাবে সবগুলোর জন্য আমি আউটপুটটা লিখে রেখেছি। এটাকে যদি আমরা গ্রাফ পেপারে প্লট করি আমরা কি পাবো? দেখতে পাচ্ছি এই বিভিন্ন মানের জন্য মানগুলো অনেক নেগেটিভ থেকে আস্তে আস্তে 3 এর দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? 3 এর দিকে যাচ্ছে। আবার 3 হলে কিন্তু অসংজ্ঞায়িত, 3 হলে কি ইনফিনিটি। এখন ম্যাথমেটিক্সে ইনফিনিটি অসংজ্ঞায়িত এই বিষয়টারও একটা সংজ্ঞা আছে। একটা ফাংশন অসংজ্ঞায়িত তার মানে কি ওই ফাংশনে কি কোনো অস্তিত্ব নেই? ওই ফাংশন সম্পর্কে কি আমরা কোনো ধারণা পেতে পারি না? ওই ফাংশন কি কোনো কিছু আমাদেরকে প্রকাশ করে না? আমরা কোন বিন্দুর জন্য অসংজ্ঞায়িত তার আশেপাশে বিন্দু নিয়ে দেখতে পাচ্ছি এই মানগুলোর জন্য এক্স এর মানগুলো অ্যাকচুয়ালি ক্রমশ এই 3 এর কাছাকাছি যাচ্ছে। এই যে পজিটিভ মানগুলো 4, 5, 6 থেকে 10 এর জন্য দেখো 4 এর জন্য 11, 5 এর জন্য 6 পয়েন্ট কমতেছে, ওদিক থেকে আসতেছে 6 এর জন্য 5, 7 এর জন্য 4 পয়েন্ট, 8 এর জন্য 3.4, 9 এর জন্য 3.5, 10 এর জন্য 3.28। 3.28 মানে এখানে না, এই যে মানগুলো পেছনের দিক থেকে ক্রমশ পেছনের দিক থেকে আস্তে আস্তে কোন দিকে আসছে? 3 এর অতি নিকটবর্তী হচ্ছে। আবার উপরের মানগুলো ক্রমশ এদিক থেকে যেতে যেতে, এই যে নেগেটিভ মানও আছে এখানে, নেগেটিভ থেকে যেতে যেতে ক্রমশ 3 এর অতি নিকটবর্তী হচ্ছে। কিন্তু 3 এর জন্য ইনফিনিটি বলছে। তাহলে আমাদের ফাংশনটা 3 এর জন্য যখন অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, কিন্তু 3 এর আমাদের বাম পাশের ভ্যালুগুলোর জন্য ফাংশনটা এক্সিস্ট করতেছে, ডান পাশের ভ্যালুগুলোর জন্য এক্সিস্ট করতেছে। এখন আমরা এখান থেকে বুঝতে পারছি এই ফাংশনটা অসংজ্ঞায়িত মানে এটা সম্পর্কে আমরা কোনো ধারণা পাই না, বিষয়টা এমন না, বরং এই ফাংশনটা 3 এর জন্য অসংজ্ঞায়িত হচ্ছে। 3 এর জন্য স্পেসিফিক ভ্যালু আমরা পাচ্ছি না, বাট এর কাছাকাছি দুই দিক থেকে আমরা মান পাচ্ছি। আর যে এটাই হচ্ছে আমাদের সীমা। তাহলে এই ফাংশনটাকে আমরা সীমা আকারে যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? আমরা এই ফাংশনটাকে এভাবে লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 3 to x plus 3x minus 3। তার মানে এটা কিন্তু ইকুয়াল না। x এর লিমিট হচ্ছে x টেন্ডস টু 3, x এর মানটা উভয় দিক থেকে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় দিক থেকে 3 এর অতি নিকটবর্তী হলে আমাদের ফাংশনটার মান থাকে।
দেখো আমরা এখন কিন্তু লিমিটের লিমিটেশন যেটা আমরা যে এটা বলি সহ্যের সীমা বা লিমিট থাকে না, এটা বিষয়টা এরকম না। আমাদের ম্যাথমেটিক্সের লিমিটের আসলে লিমিট আছে এবং সেই লিমিটটা এখানে আমাদেরকে ভালো করে কনসেপ্টটাকে আমরা বুঝলাম। এখন আমরা এই এক্সাম্পল থেকে লিমিটের ডেফিনিশনটাও লিখতে পারবো। আমাদের বইতে যে লিমিটের ডেফিনিশনটা লিখে আছে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল, এবং বইতে একটা কথা বলা আছে, যদি কোনো ফাংশনের মান এক্স এর মান এ এর অতি নিকটবর্তী হলে এফ এক্স এর মান এল এর অতি নিকটবর্তী হয়, তাহলে এল কে এফ এক্স ফাংশনের লিমিট বলে। এই বাংলা বাক্যটা আমি যেভাবে বলেছি বইতে ওভাবেই ঠিক লিখা আছে, কিন্তু এটা পড়ে শিক্ষার্থীরা ভালো করে বুঝতে পারে না। আর এই বিষয়টাকে আমি এখন এখানে ডিটেলস প্রকাশ করলাম। ডিটেলস প্রকাশ করে আমরা কি পেলাম, দেখো আমাদের এক্স এর বিভিন্ন মানের জন্য, যেটা আমরা এই পাশে দেখেছি, এক্স এর বিভিন্ন মানের জন্য কি হচ্ছে, আমাদের ফাংশনটার মান 3 এর অতি নিকটবর্তী হচ্ছে, 3 এর কাছাকাছি আসতেছে এক্স এর বিভিন্ন মানের জন্য। এক্স এর বিভিন্ন মানের জন্য ফাংশনটার মান অন্য একটা সংখ্যার দিকে, এটা আমাদের যে 3 এর কাছাকাছি আসবে, 3 এর কাছেই থাকবে সবসময়, বিষয়টা এমন না, অন্য সংখ্যা হতে পারে। এখানে 3 না হয় 5 এর অতি নিকটবর্তী হতে পারে, দুই দিক থেকে 5 এর অতি অনেক কাছে আসতে পারে, এরকম হতে পারে, যে কোনো সংখ্যার জন্যই হতে পারে। তাহলে আমাদের কি হচ্ছে, এখান থেকে আমরা যেটা দেখলাম, এক্স এর মান 3 এর অতি নিকটবর্তী হলে আমাদের এই ফাংশনের মানটাও এই ক্ষেত্রে 3 এর অতি নিকটবর্তী হতে পারতো 5 এর, 6 এর, 7 এর, যে কোনো একটা ডিজিটের। এই কথাটাই আমাদের সংজ্ঞাতে বলছে, এক্স এর মানটা কোনো একটা সংখ্যা এ এর অতি নিকটবর্তী হলে, এখানে মনে রাখতে হবে ডেল্টা এপসিলনের সংজ্ঞা আসলে উভয় দিক থেকে, কথাটাই যে আমাদের উভয় দিক থেকে, এদিক থেকে এদিক থেকে। এক্স এর মান কোনো একটা সংখ্যা এর অতি নিকটবর্তী হলে ফাংশনের মান অপর একটি সংখ্যা এল এর অতি নিকটবর্তী হয়, মানে আমাদের রেজাল্ট। তাহলে এল কে এফ এক্স ফাংশনের লিমিট বলে। ওকে, তাহলে আমরা লিমিট বলতে যেটা বুঝলাম, কনসেপ্টটা একদম সামারাইজ করলে আমরা বুঝতে পারি, লিমিটের ডেফিনিশনটা বুঝতে পারছি এখন। এবং লিমিট হলে কোনো একটা ফাংশনের মান অসংজ্ঞায়িত হলে আসলে কোনো কনসেপ্ট পাওয়া যায় না, বিষয়টা এমন না। তো শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং আমি আজকের ক্লাসে যে দুটো বিষয় স্পষ্ট করতে চেয়েছি, সে একটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একদম ইম্পর্টেন্ট, যেটা না হলে ডিফারেন্সিয়েশন ইমাজিন করা যাবে না, সেটা হচ্ছে আমাদের ঢাল, আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে লিমিট। এটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, এটা অনেক বড় চ্যাপ্টার এবং এটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমাদের হায়ার এডুকেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এটা নিয়ে আরও লেকচার থাকবে, এক লেকচারে এত কিছু একদম ক্লিয়ার করা যাবে না। তবে যেটা না হলেই নয়, সেটা হচ্ছে আমাদের লিমিটটা বোঝা, ঢালটা বোঝা। আমি আবার বলছি, ঢাল স্পষ্ট না হলে ডিফারেন্সিয়েশনে কিছুই পড়া হবে না, মানে অল্প অংশ শেখা হবে না। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, আর পরবর্তী লেকচারে আমরা ডিফারেন্সিয়েশন অন্য টপিকগুলো এভাবেই বেসিক থেকে ক্লিয়ার করার চেষ্টা করব, যার ফলে আমরা ডিফারেন্সিয়েশনের সবচেয়ে যেটা ভীতি আমাদের শিক্ষার্থীর মাঝে, সেটা হচ্ছে আমাদের এমসিকিউটা, ওটা ক্যালকুলেটর দিয়ে করতে অনেকে ইউজ টু। আরে ভাই, কনসেপ্ট বুঝলে তোমার ক্যালকুলেটর লাগবে না, তুমি ফাংশন দেখেই অ্যান্সার বলতে পারবা, ফাংশন দেখেই তুমি অ্যান্সার বলতে পারবা, অ্যান্সার গেস করতে পারবা, ক্যালকুলেটরে ইনপুট দিয়েও করতে পারবা। ক্যালকুলেটর তো আসলে সবসময়ের জন্য ভরসা না, ক্যালকুলেটর কিভাবে করছে সেটা আমরা বুঝতে পারছি না। তো সুতরাং তোমরা ভালো থাকবে। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অবশ্যই, আমি চেষ্টা করবো পরবর্তী ক্লাসগুলো তোমাদের যেই বিষয়গুলো খুঁটিনাটি, আমি চেষ্টা করবো খুঁটিনাটি বেসিকগুলো যেগুলো না জানলেই নয়, গাইড বইতে আমরা পাই না, ওই কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই গণিতের সাথে থাকবা, গণিতকে ভালোবাসবা, গণিতকে বোঝার চেষ্টা করবা। এটা এমন না যে প্র্যাকটিস করলাম আর পারফেক্ট হয়ে গেলাম, বিষয়টা এমন না। শুধু যদি প্র্যাকটিস করে পারফেক্ট হওয়া যেত তাহলে অনেক ভালো স্টুডেন্ট মেকিং হতো, কিন্তু বিষয়টা এমন না, প্র্যাকটিস করার পাশাপাশি কি করছি সেটা বুঝতে হবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।